দেখেন, যেটা ভালো সেটা প্রচার করতে হবে। আপনি ডক্টর ইউনূসের সমালোচনা করতে পারেন, আমিও করি। আমার থেকে আপনি খুব বেশি সমালোচনা করেন যে তা না, কিন্তু আপনার পরিবারের কাছেও ডক্টর ইউনূসের এই সিদ্ধান্তের যে রেজাল্টটা, যে ফলটা, সেটা পৌঁছে যাবে। বাংলাদেশে প্রথমবারের মতন একটা ভিন্ন রকম উদ্যোগ, এবং আমি মনে করি যদি অব্যবস্থাপনা না থাকে তাহলে সারা বাংলাদেশের প্রান্তিক দরিদ্র যে জনগোষ্ঠী আছে তারা বিশাল উপকৃত হবে। বাপরে, আজকে একটা খবর দেখে চমকে উঠলাম। বিশ্বের শক্তিশালী 50 দেশের তালিকায় বাংলাদেশ। তার মানে বিশ্বের যেই শত শত দেশ আছে তার মধ্যে 50টা দেশ শক্তিশালী, সেই তালিকায় বাংলাদেশ আছে 47তম অবস্থানে। প্রিয় দর্শক, এটা কি ভাবা যা? বিশ্বের শক্তিশালী 50টি দেশের মধ্যে বাংলাদেশের নাম। বিশ্বের মাঝে অন্যতম সেই 6টি বৈশিষ্ট্য নিয়ে বাংলাদেশ এগিয়ে আছে। এবং এই কথাটা বইলা প্রফেসর ইউনূস যে কত বড় একটা উপকার করছেন এই জিনিসটা মাথায় রেখেন। এই বিষয়টার আমরা সুবিধা নেব, এইখানে আমাদের নতুন পরিকল্পনা করতে হবে। এই সুবিধাটা আমরা পুরাটা নিতে পারি কিভাবে? আমরা এই আমেরিকান ট্যারিফের সুবিধা কাজে লাগায় বাংলাদেশের ইকোনমিকে চাঙ্গা করে দিতে পারি। এইটা হলো ইউনূস সাহেবের কারিশমা, এইটাই হলো ইউনূস স্যারের বাণিজ্য যুদ্ধ, এইটাই হলো ইউনূস সাহেবের ব্রেন। এগুলা কইরা দেশটাকে সে বাঁচাইতে চায়, দেশটাকে সে রাখতে চায়। বাংলাদেশের উত্তরের জেলা লালমনিরহাটে কি একটা বিমান ঘাঁটি তৈরি হতে যাচ্ছে? চায়না এবং পাকিস্তানের ইনভলভমেন্ট অনিবার্যভাবেই ভারতের চিকেন স্নেকের এত কাছাকাছি একটা জায়গায় বাংলাদেশের একটা বিমান ঘাঁটি তাদের স্ট্র্যাটেজিক মারাত্মক ঝুঁকি তৈরি করতে যাচ্ছে। এটা নিয়ে বিরাট আলোচনা। মির্জা আব্বাস 17 বছরে বিএনপির নেতা কর্মীরা ধান খেতে, পাট খেতে ঘুমাইছে, হাততে ঘুমাইছে, না খাইয়া মারা গেছে, তাদেরকে পিটাইয়া মারছে। আর তুমি শুয়ারের বাচ্চা কি কইরা এয়ার কন্ডিশন রুমে তোমার বাসায় ঘুমাইছো তোমার হেফাজত করার জন্য হাসিনা পুলিশ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন এবং আমি আলোচনা করতে যাচ্ছি বর্তমান প্রেক্ষাপটের আলোচিত এবং সমালোচিত সকল খবরগুলোই। আশা রাখবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। যেটা ভালো সেটা প্রচার করতে হবে। আপনি ডক্টর ইউনূসের সমালোচনা করতে পারেন, আমিও করি। আমার থেকে আপনি খুব বেশি সমালোচনা করেন যে তা না, কিন্তু কিছু সিদ্ধান্ত আপনার পরিবার পর্যন্ত স্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। মানে আপনার পরিবারের কাছেও ডক্টর ইউনূসের এই সিদ্ধান্তের যে রেজাল্টটা, যে ফলটা, সেটা পৌঁছে যাবে। বাংলাদেশে প্রথমবারের মতন একটা ভিন্ন রকম উদ্যোগ, এবং আমি মনে করি যদি অব্যবস্থাপনা না থাকে তাহলে সারা বাংলাদেশের প্রান্তিক দরিদ্র যে জনগোষ্ঠী আছে তারা বিশাল উপকৃত হবে। বিশাল, সিরিয়াসলি আমি চাই যারা এই বিষয়টা, ভালো কাজকে উৎসাহিত করা আমাদের কাজ, দায়িত্ব, ভিডিওটা শেয়ার করবেন। সারা দেশে প্রথমবারের মতন সরকারি ফার্মেসি চালু হচ্ছে। সরকারি ফার্মেসি বিষয়টা কি, সিস্টেমটা কি? আজকে আমাদের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যিনি বিশেষ সহকারী আছেন অধ্যাপক সাইদুর রহমান, তিনি আপনার এই তথ্য দিয়েছেন যে সরকারের নির্দেশে দেশের গরিব মধ্যবিত্ত জনগোষ্ঠীর জন্য সারা বাংলাদেশের যেই সরকারি হাসপাতালগুলো আছে সেখানেই আপনার এই সরকারি ফার্মেসিগুলো চালু হবে। তো প্রায় 250 আইটেমের ঔষধ, যেগুলো কমন ব্যবহারের ওষুধ বা আমজনতা গণহারে আমরা যে ওষুধগুলো খাই, সরকার আইডেন্টিফাই করেছে প্রায় 250 আইটেমের ওষুধ থাকবে। তো সেখানে দাম কেমন হবে? বাজারে যে ওষুধটা ফার্মেসিতে 100 টাকা, ওই ফার্মেসিতে এই ওষুধটার দাম হবে 33.33 টাকা 33 পয়সা। আপনার বলা হচ্ছে যে সরকারি হাসপাতালগুলোতে ল্যাব সার্ভিস আছে, কিন্তু প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস, অন্য প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস আছে, কিন্তু কোথাও কেউ নেই ফার্মাসিউটিক্যাল সার্ভিস নেই, মানে এই ওষুধের সার্ভিসটা নেই। এটা হবে একটি নতুন বন্দোবস্ত যা চালু করতে যাচ্ছে। সরকারি যত হাসপাতাল এবং ক্লিনিক আছে সেখানে এই ফার্মেসিটা করা হবে। স্বাস্থ্য বিভাগের সূত্র বলছে সরকারি ফার্মেসির বড় চ্যালেঞ্জ হচ্ছে ঔষধ চুরি ঠেকানো, তাই পুরো ব্যবস্থাকে ডিজিটাল করা হবে। বললাম যে এখানে অব্যবস্থাপনার একটা বিশাল সুযোগ আছে। এইসব প্রকল্পগুলো জনগণের কল্যাণে করা হয়। বাংলাদেশের চিকিৎসা খাতে প্রত্যেক বছর ডক্টর ইউনূস সরকার যে বরাদ্দ দিচ্ছে তা না, এটা নতুন সিস্টেম চলেছে, বাট এর আগেও যতগুলো সরকার ছিল স্বাস্থ্য খাতে ব্যাপক পরিমাণ কিন্তু টাকা দেয়, কিন্তু দুর্নীতি, লুটপাট, চোরদের যন্ত্রণায় এটার সুবিধা সাধারণ মানুষ পায় না। স্বাস্থ্য বিভাগের বক্তব্য অনুযায়ী বছরে 1300 কোটি টাকার ঔষধ কেনে সরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানি আপনার ইডিসিএল। এবার থেকে বাড়বে বাজেট, প্রয়োজন অনুযায়ী বেশি পরিমাণে কেনা হবে ঔষধ, বাড়ানো হবে উৎপাদন সক্ষমতা। দেশে ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপের মতন দীর্ঘমেয়াদী নানা রোগে আক্রান্ত কয়েক কোটি মানুষ। একজন রোগীর গড় চিকিৎসা ব্যয়ের 64 যায় ঔষধের পেছনে। ফলে ঔষধ কিনতে গিয়ে বছরে দরিদ্র হন অনেক রোগী। এসব রোগীর কথা চিন্তা করে সরকারের যে নতুন সিস্টেম চালু হবে সেটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ দামে
ওষুধ বিক্রির উদ্যোগ নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। আর সরকারি ফার্মেসিতে মিলবে 250 ধরনের ওষুধ। তা দিয়েই শতকরা 85% রোগীর চাহিদা মেটানো সম্ভব এবং চিকিৎসা করা সম্ভব। আপনি ভাবতে পারেন যে এই সিস্টেমটা যদি মানে বাটপারি আর চুরি এগুলা ঠেকানো যায় তাহলে কি পরিমাণ পজিটিভ ইফোর্ট আপনার পরিবারের জন্য, আমার পরিবারের জন্য হবে। যেটা ভালো কাজ সেটাকে আমরা প্রশংসা করব, উৎসাহিত করব, ইভেন যেন চুরি না হয় সেটার জন্য আমরা নিজেরাও সচেষ্ট থাকবো। বাপরে, আজকে একটা খবর দেখে চমকে উঠলাম। বিশ্বের শক্তিশালী 50 দেশের তালিকায় বাংলাদেশ। তার মানে বিশ্বের যেই শত শত দেশ আছে তার মধ্যে 50টা দেশ শক্তিশালী, সেই তালিকায় বাংলাদেশ আছে 47তম অবস্থানে। এটা ইউএস নিউজের তালিকা। এটা হলো যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম। এটির এই সংবাদ মাধ্যমের ওজন কতটুক সেটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু খবরটা যারাই দিক না কেন বাংলাদেশকে যে নজরে এনেছে এটা কম কি। এইগুলি হলো প্রেরণা। আমাদের এই খবরটা যদি আমাদের আপার আমলে প্রকাশিত হইতো, খাইছিল বলতো যে সমস্ত কৃতিত্ব শেখ হাসিনার, না এটা নিয়ে দেখা গেল যে 1 মাস ব্যাপী একটা উৎসব হইতো, সেই উৎসবে 100 কোটি টাকা খরচ হয়ে যেত। এখন আর দেখেন না, ডক্টর মোহাম্মদ ইউনূস এত বেরসিক, বিমস্টেক বৈঠকে সবাই বলছে খুব সফল, নরেন্দ্র মোদীর সাথে বৈঠক, এর সাথে বৈঠক, ওর সাথে বৈঠক, তারপরে সভাপতি নির্বাচিত হলো, ফিরে এসে সৈনিক খলিলুর রহমান তারপরে তার প্রেস সেক্রেটারি ওনাদেরকে পাঠালো, বলো যে যাও তোমরা যে ব্রিফিং করে আসো। ওনার এই ফাতরার সময় নেই, ফাতরামি করা, সাংবাদিকদেরকে নিয়ে মজমা বসানো ওই সময় নেই। ওনার পক্ষ থেকে যা বলার প্রেস উইং বলছেন। আর আমি নিজেও দেখছি যে প্রেস উইং খুবই অ্যাক্টিভ। ওনারা যে কোনো কর্মকাণ্ডের সাথে সাথে আমি আমার হোয়াটসঅ্যাপে এতে পাঠাই দেয়, ছবি টবি সব একেবারে খুব এত গতিসম্পন্ন প্রেস উইং আমি দেখিনি, খুব দ্রুত। থ্যাংক ইউ এটার জন্য। যাই হোক, এটা অন্য প্রসঙ্গ। এখন যে প্রসঙ্গটা সেটা হচ্ছে শক্তিশালী 50 দেশের তালিকায় বাংলাদেশের নাম আছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ইউএস নিউজের করা তালিকায় দেখা যায় বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় 47তম স্থানে রয়েছে বাংলাদেশ। এই ক্ষেত্রে বাংলাদেশ পেছনে ফেলেছে আয়ারল্যান্ডের মতো ইউরোপীয় দেশকেও পেছনে ফেলে সামনে আছে। এটা হয়তো অনেক ক্যাটাগরি মিলায় একটা তারা সেই পরিমাপে পরিসংখ্যানে চলে আসছে বাংলাদেশের নাম। এই তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের নাম, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। এরপর চীন, সম্ভবত বিতর্ক নেই। রাশিয়া বিতর্ক নেই। যুক্তরাজ্য, জার্মানি বিতর্ক থাকার কথা না। পত্রিকাটি জানায় যেসব দেশ বৈশ্বিক নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে এবং অর্থনীতিতে জোরালো ভূমিকা রাখে তাদেরকে ধরা হয়েছে। এছাড়া নিয়মিত সংবাদের শিরোনাম হয়, সবকিছু বিবেচনা করে এই তালিকা তৈরি করা হয়েছে। এছাড়া গুরুত্ব পেয়েছে তাদের পররাষ্ট্রনীতি, সামরিক বাজেট, বৈশ্বিক গ্রহণযোগ্যতা, সেই দেশের নেতার কতটুকু অর্থনৈতিক প্রভাব, শক্তিশালী রপ্তানি, রাজনৈতিক প্রভাব এবং শক্তিশালী আন্তর্জাতিক মিত্র রয়েছে সেগুলো দেখা হয়েছে। তালিকাটি বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসাবে আছে ভারত। তাদের অবস্থান 12তম। ভারত আছে 12তম। পাকিস্তান, ভুটান, মালদ্বীপের মতো দেশ এই তালিকায় জায়গা পায় নাই। এটাকে এক ফেলে দেওয়া যাবে না। যে ক্রাইটেরিয়াতে তারা বাংলাদেশকে নির্বাচিত করুক না কেন, সেখানে বাংলাদেশ একটা ফ্যাক্টর। ভালো লাগছে যে আপা ছাড়াও বাংলাদেশ যে এগিয়ে যেতে পারে সেটা প্রমাণ। বিনিয়োগ সম্মেলন দেখেন, বিনিয়োগকারীরা কি পরিমাণ আগ্রহ দেখাচ্ছে। এটা এই কন্টিনিউশনটা ধরে রাখতে পারলে ওই আবার মতন 15 বছর লাগবে না, 5 বছরেই বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে এবং অত্যন্ত শক্তিশালী একটা দেশে রূপান্তরিত হবে। এখন কতখানি এটা সম্ভব হবে, এটা আমাদের আবার সেই তৌহিদি জনতা যেভাবে ভাঙচুর, বিক্ষোভ, হামলা টামলা করতেছে, এগুলি যদি বন্ধ না করে তাহলে 12টা বাজবে আর কি। আর যদি এগুলি নিয়ন্ত্রণ করা যায় ইনশাল্লাহ আগাবে। সারা দুনিয়ায় যখন বাণিজ্য যুদ্ধ লাগাই দিছে ট্রাম্প মামা, তখন ওইসব দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী আছে কেমনে দেশে বাঁচাইবো, কেমনে মানুষকে বাঁচাইবো। আর আমগো এনে লাগছে কেনা ক্ষমতায় যাইবো, কবে ইলেকশন দিব, ইউনূস সাহেবরে কবে খেলাইবেন, দেন খেলাইয়া পরে সামলাইবার পারবেন। যে যুদ্ধ শুরু হয়েছে দুনিয়া জুড়ে, খবর রাখেন। খালি তো রাজনীতি লয়ে আছেন, দুনিয়ার দিকে তাকান। দুনিয়া উল্টো পাল্টা হয়ে যেতেছে, আর আপনারা আছেন নির্বাচন লইয়া কবে নির্বাচন দিবেন। পারলেন না ইউনূস সাহেবরে, পরে সামলেন। পারবেন না। ও যদি সামলাইবার পারে তাহলে ইউনূস সাহেবই পারবে। বন্ধুরা, আপনারা মানে কেউ ভয় পেয়ে যায় না, কিন্তু সামনে দিনকাল খুব ভালো না। এই যে আমরা ইউরোপে আছি, আজকে মানে 2-3 দিনের মধ্যে জিনিসপত্রের দাম বাইরে গেছে, মানে বেশ বাড়ছে। এখন আপনারা কইতেই পারেন আপনারা বিদেশে আছেন, জিনিসপত্রের দাম বাড়লেই কি টাকা কামান কিনেন না? রে ভাই, আমাদের লিমিটেড ইনকাম। আমরা যে জিনিসটা 5 টাকাতে কিনতাম সেটা আজকে 60 টাকা হয়েছে। এরকম একটা ঘরের খাবার দাবার জিনিসপত্র কিনতে গেলে কত টাকা এক্সট্রা দিতে হয়, বেতন তো সরকার বাড়ায় নাই। এই হলো দেশের অবস্থা।
এই হলো সারা বিশ্বের অবস্থা। বিশ্বের সমস্ত তাবড় বললে তাদের মাথা খারাপ, কেমনে এটা সামলাইবো, আর আমাদের দেশে আছে কেমনে গতি লইব, কেমনে ইউনুস সাহেব খেলাইবো। আপনারা বললে বিশ্বাস করবেন না। ছোট্ট একটা এক্সাম্পল দেই, শেয়ার বাজার তো শেষ। আমার অ্যাপেলের অনেকগুলা শেয়ার আছে। একটা অ্যাপেলের শেয়ার আমি কিনছিলাম এক সময় $103 দিয়া, আছে আমার কাছে। এটার দাম $260 পর্যন্ত ছিল, বেশি নাই। আজকে যায় দেখি এটার দাম আজকে $180। যদিও আমার লস না, কিন্তু 7-8 বছর টাকাগুলো ভালো রাখছি। কিভাবে নামছে? 9.6% শেয়ার বাজার নেমে গেছে। দুনিয়া কোথায় যেতেছে এই খবর কোনারা রাখেন না? আমি শেয়ার বাজারের দিয়ে তুলনা করলাম। এই শেয়ার বাজারের সাথে কিন্তু পুরো অর্থনীতি জড়িত, যেটা বুঝতে পারছে ইউনুস স্যার। সাথে সাথে চিনি লেগে ফেলাইছে ডক্টর ইউনুস স্যার ট্রাম্প সাহেবরে। যখন পুরো দুনিয়ার পুরা দেশের মালিকরা, পুরা দেশের মন্ত্রী প্রধানমন্ত্রীরা ট্রাম্প সাহেবের উপরে উল্টা শুল্ক আরোপ করতেছে, তখন আমাদের ইউনুস স্যার বুদ্ধি কইরা উনি আরো শুল্ক কমায়া দিছে এবং সুন্দর একটা চিঠি লিখছে যে আমাদের 3 মাস টাইম দাও। 3 মাস কেন? উনি জানে এই যে সিচুয়েশনটা ট্রাম্প মামা করছে, মামা এটা বেশি দিন রাখতে পারবে না। বিভিন্ন দেশের চাপে, ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশনের চাপে এসে এক সময় এটা কমবে। এই 3 মাসে সার গুছায় ফেলাইবো। সুন্দরভাবে চিঠি লিখছেন। এইটা হইলো ইউনুস সাহেবের কারিশমা, এইটা হইলো ইউনুস স্যারের বাণিজ্য যুদ্ধ। এইগুলো ভাই আমাদের দেশের মানুষের মাথায় যাইবো না। আমাদের দেশের পলিটিশিয়ানরা কে কোত্থেকে আসছে আমরা জানি, কার কতটুকু লেখাপড়া আছে এটাও জানি, কার কতটুকু দৌড় আছে এটাও আমরা জানি। এই সিচুয়েশনে যদি ইউনুস স্যার চলে যায় বা ইউনুস স্যারের ভাড়া নেন, এই যে বাণিজ্য যুদ্ধ হয়েছে সামলাইতে পারবেন না ভাই। আপনারা যে যত বড় নেতাই হন, পারবেন না। বড় বড় নেতারা হিমশিম খাইতেছে। দেখেন, চায়না উল্টা আমেরিকার উপরে শুল্ক আরোপ করছে, কানাডা করছে, মেক্সিকো করছে, কিন্তু বাংলাদেশ কি করছে? উনি শুল্ক কমায় দিছে। এইটাই হলো ইউনুস সাহেবের ব্রেন। এগুলা কইরা দেশটাকে সে বাঁচাইতে চায়, দেশটাকে সে রাখতে চায়। এখন আপনারা এইসব এই ইলেকশন চাইেন না। এই বাণিজ্য যুদ্ধ থেকে আগে আমরা মুক্তি পাই, স্বাভাবিক অবস্থায় আসুক। ট্রাম্প মামা এই জায়গায় থাকবে না, তাকে সরতে হবে। সারা বিশ্ব তার পিছনে লেগে গেছে। অথচ ইউনুস স্যার তার কান্দে হাত দিচ্ছে, বলছে যে আমি আসি ভাই, তুমি আমার এলে জিনিসপত্র পাঠা, আমিও শুল্ক কমাই দিতেছি। দেখা যাক ট্রাম্প মামা কি করে। ট্রাম্প মামার উপরে ডিপেন্ড করে। যদি অনেকেই বলতেছে না 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 ট্রাম্পের সাথে তো ইউনুসের সম্পর্ক ভালো না, কিচ্ছু হবে না। ভাই রে, রাজনীতিতে কোনো শেষ কথা নাই। আর ট্রাম্প হলো ব্যবসায়ী, উনি এইসব কেয়ার করে না। ইউনুস না কেনা আইলো বা কেনা গেল, উনার কথা হলো ব্যবসা দরকার। ইউনুসের সাথে তার যে সম্পর্ক আগে খারাপ হয়েছিল ডেমোক্রেট করার জন্য, তাদের ট্রাম্প এলে মনে লেগে বলে থাকে নাই। এগুলো পেয়ে মানুষরে ভয় দেখায় না যে ট্রাম্প সাহেব কখনো ইউনুস সাহেবকে কোনো রকম ফেভার করবে না। ফেভার না করলে আজকে স্টার্লিং বাংলাদেশে আসতো না। ফেভার না করলে ট্রাম্প সাহেব শুভেচ্ছাও জানাইতো না। মনে রাখেন, এইখানে কিন্তু একজন আছে মধ্যস্থতাকারী। সেই মধ্যস্থতাকারী হলো ইলিয়ন মাস্ক। ইউনুস স্যার জায়গা মতো টুপ দিছে। সে জানে কোন রোগে কোন ওষুধ দিতে হবে। যেহেতু সে অর্থনীতিবিদ, আর ট্রাম্প মামা অর্থনীতি বুঝে, মানে মাল পানি বুঝে, উনি জায়গা মতো টুপ দিয়ে স্টার্লিং নিয়ে আসতেছে। নেক্সট মান্থে স্টার্ট হয়ে যেতেছে। তো এই যে জিনিসগুলো উনি করতেছে, এই লোকটারে এখন কিছু কিছু মানুষ চান চলে যাক, কিন্তু বাংলাদেশের 7% লোক এখন বলে না ইউনুস স্যার যাবে না, 5 বছর থাকবে। কিন্তু ভাই থাকবে কেমনে? এখন অনেকেই বলতেছেন জাতীয় সরকার, যেটা পিনাকিদা থেকে 3 দশক আগে বলছে যে আমরা এইভাবে কিছু করতে পারি কিনা। এখন অনেকেই বলতেছেন তারেক সাহেব আসুক, ইউনুস সাহেবের সাথে কাজ করুক। মানে যারা তারেক সাহেবের দল করতো বা তারেক সাহেবকে মনে মনে সাপোর্ট করে, বেশ কয়েকটা কন্টেন্ট দেখলাম, তারাও চাচ্ছেন আইনা তারেক সাহেবের এখানে ইউনুস সাহেবের সাথে উপপ্রধান উপদেষ্টা করে বা উপপ্রধানমন্ত্রী করে বা জাতীয় সরকার করে বিভিন্ন দল থেকে ক্রিম মানুষকে দিয়ে অন্তত 2-4-5 বছর দেশটা চালাক। এর মধ্যে সংস্কারটাও হয়ে যাবে, তারপরে দেশ তার আপন গতিতে চলবে। তার সাথে যদি ভাইদামি করে আপনারা তারা বিদায় করে দেন, তাহলে এই যে যুদ্ধ চলতেছে, বাণিজ্য যুদ্ধ, এইখান থেকে আমরা রেহাই পাবো না। অন্য কিছু বাদই দিলাম। ভাবা যায়, মানে ভারতের প্রথম সারির গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা, তারা যে খবর দিয়েছে, আমি নিজেও বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই খবর আমরা দেখি নাই। তবে জিনিসটা ভালো হবে যদি এরকম হয়, খারাপ না। বাংলাদেশের লালমনিরহাট যারা আছে, আমাদের সম্ভবত উত্তরবঙ্গ এলাকা, আই ডোন্ট নো, একটু পিছিয়ে পড়া এলাকা, বাট এই এলাকাটা কপাল খুলে যাবে ভাই। কেন? বাংলাদেশের লালমনিরহাটে নাকি বিমান ঘাঁটি তৈরি করতে যাচ্ছে চীন। আর এই বিমান ঘাঁটি তৈরির ফলে হুমকির মুখে ভারতের চিকেন স্ন্যাক। সম্ভবত ভারত এই জিনিসটাকে খুবই সিরিয়াসলি নিয়েছে। কেন? গেল কয়েকদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বক্তব্যকে কেন্দ্র করে আমরা দেখলাম যে চিকেন স্ন্যাক এরিয়াতে, আপনি খেয়াল থাকার কথা যে ভারতের সেনাবাহিনী ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন করেছে, অতিরিক্ত সেনা, রিজার্ভ ফোর্স, আকাশ প্রতিরক্ষা সিস্টেম, এমন কিছু নাই যেটা তারা সেখানে মোতায়েন করেনি। তার মানে আমরা
ডক্টর মোহাম্মদ ইউনূসের কথার পরপরই এখানে অনেক কিছু নাড়াচাড়া শুরু হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের পরপরই ভারতের বিভিন্ন গণমাধ্যম নানান ধরনের তথ্য প্রকাশ করছে। কেন বাংলাদেশের লালমনিরহাট ভারতের জন্য ঝামেলা এবার বলি। বাংলাদেশের লালমনিরহাট জেলা ভারতের চিকেন স্নেক এলাকার সাথে সংযুক্ত। বাংলাদেশের এই লালমনিরহাট জেলা পশ্চিমবঙ্গের কোচবিহার এবং জলপাইগুড়ি যে জেলা আছে সেটার সাথেই কাছাকাছি লেভেলে অবস্থিত। এই আবহে কৌশলগত দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি অত্যন্ত আপনার সংবেদনশীল। বাংলাদেশের লালমনিরহাট জেলায় একটি বিমান ঘাঁটি নির্মাণ করছে চীন, এমনই দাবি করা হয়েছে লাইভ হিন্দুস্তানের রিপোর্টে। এদিকে চীনা বিমান ঘাঁটি সংক্রান্ত তথ্য নাকি ভারতের কাছেও পৌঁছে গিয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের লালমনিরহাটের জেলা ভারতের চিকেন স্নেক এলাকার সাথে সংযুক্ত হওয়ায় এহেন পরিস্থিতিতে চীনকে এই এলাকায় বিমান ঘাঁটি নির্মাণের অনুমতি দিয়ে ভারতের উদ্বেগ বাড়িয়েছে বাংলাদেশ। সম্প্রতি চীন সফরে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী সেই সময় চীনকে এই বিমান ঘাঁটি তৈরির অনুমতি দিয়ে এসে তিনি থাকতে পারেন। তবে এই প্রকল্প নিয়ে দুই দেশের আলোচনার মধ্যে কোন রকম উল্লেখ সরকারি নথিতে নেই। এদিকে এই চীন সফরকালে উত্তর পূর্ব ভারত নিয়ে একটা মন্তব্য করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রিপোর্ট অনুযায়ী চীন সফরে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ডক্টর ইউনূস। ওই যে আপনার 7 সিস্টার্স নিয়ে তেনার যে বক্তব্য, এই বক্তব্য থেকে এখানে আসছে। এদিকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মোংলায় উন্নয়ন প্রকল্পেরও বরাদ্দ পেয়েছে চীন। এজন্য নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাথে মোংলা বন্দর কর্তৃপক্ষের কমার্শিয়াল এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন এই বন্দর সম্প্রসারণের দায়িত্বে থাকবে। এর আগে ছিল এই বন্দর উন্নয়নের দায়িত্বে ভারতীয় এক সংস্থা, তবে 24 সালে সেই সংস্থা সরে আসে এই প্রকল্প থেকে। এখন সেই সুযোগ কাজে লাগাচ্ছে চীনা সংস্থা। তবে আমরা এতটুকু শুনছি কানে কানে বা লোকমুখে চীন থেকে সম্ভবত 10টি অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান ক্রয় করে এসেছে বাংলাদেশ। এটা কেন করছে আপনারা বুঝতেই পারছেন। আর ভারতের গণমাধ্যমের এই খবরগুলো আসলে কতটুকু যৌক্তিক অথবা কতটুকু সঠিক হইতেও পারে, কারণ ভারতের সবচেয়ে বড় হেডেক হচ্ছে চীন। চীন প্রতিকায়কে কি করে, আর বাংলাদেশের এই বর্তমান ইন্টারিম সরকার কোথায় কি করছে, আমাদের থেকে বাংলাদেশের জনগণের থেকেও বেশি কনসার্ন ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। যদি হয় খারাপ না, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জাতির বিভিন্ন দেশের বিমান ঘাঁটি আছে, তবে চীনের এই বিমান ঘাঁটি। এই ভিডিওটা করতে শুরু করার সময় আমার খুব মনে পড়ছে মিস্টার নুরুল কবিরের কথা, বিখ্যাত সাংবাদিক, নিউ এজের সম্পাদক জনাব নুরুল কবির। কেন মনে পড়ছে আমি একটু পরের দিকে বলছি। ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখতে হবে, এই আলাপ এখন বেশ ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং যারা সোশ্যাল মিডিয়াতে থাকি এবং সোশ্যাল মিডিয়াতে একটা নির্দিষ্ট বাবলে থাকি তারা এটা দেখছি। মানে তাকে 5 বছর চাই, এটা আমরা যারা সোশ্যাল মিডিয়াতে ঢুকি তারা অনেকে দেখবো যে অনেকেই আলাপ করছেন। শুধু 5 বছর না, কেউ কেউ বলছেন তাকে তিনি যতদিন সক্ষম থাকেন তাকে ততদিন রাখা, তার টিমের ওকে তাকে দেখিয়ে দেখানোর চেষ্টা করা হচ্ছে, দেখো কত ভালো, এটা আর কোথাও পাওয়া যাবে নাকি, কখনো পাওয়া যাবে নাকি, ইত্যাদি ইত্যাদি তুলনা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে উচ্ছ্বাস আছে। মানুষের, এই দেশের মানুষজনের রাজনৈতিক বিবেচনা সবসময় যে খুব ভালোভাবে কাজ করে নট নেসেসারি, তবে লং টার্মে আমরা আসলে সঠিক ব্যাপারটা বুঝতে পারি। ফলে একটা উচ্ছ্বাস আছে এবং আমাদের এক ধরনের হার্ড বিহেভিয়ার আছে, আমরা পালের চলতে পছন্দ করি, একটা হাইপোট্লসের পেছনে দৌড়ঝাঁপ করি। সো দ্যাটস নট দ্যাট ব্যাড, আমি এটাকে খুব খারাপভাবে দেখছি না, কিন্তু আমি একটা পরিকল্পনা দেখছি এবং এই পরিকল্পনাটা যদি আলটিমেটলি কার্যকর হতে শুরু করে সেটা আমাদের জন্য একটা সিরিয়াস অ্যালার্মিং সাইন বলে আমি মনে করি। এবং আমি বিশ্বাস করি সরকারের মধ্যে সম্ভবত একটা অংশ ডক্টর ইউনূসের এই ক্ষমতাকে অনেক বেশি দীর্ঘায়িত করার খোয়াব দেখছেন। খোয়াব শব্দটা বলছি কারণ এই কিছুটা আমি আক্রমণাত্মক হতেই চেয়েছি, স্বপ্ন দেখছেন না বলে খোয়াব দেখছেন, কারণ এই খোয়াবটা আমাদের জন্য বিরাট বিপদ এবং ক্ষতি ডেকে আনবে ফর শিওর। আমি একজন ব্যক্তিকে একটু এখানে উল্লেখ করব যিনি এই সরকারের অংশ এবং সম্ভবত সবচেয়ে প্রথম দিকের অ্যাপয়েন্টমেন্টগুলোর একটা। ইভেন তিনি অফিসিয়ালি নিযুক্ত হওয়ার আগেই তিনি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানিয়েছিলেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব হতে যাচ্ছেন। আমি মিস্টার শফিকুল আলমের কথা বলছি। তিনি সাম্প্রতিক সময়ে তার ফেসবুকে কিছু জিনিস শেয়ার করেছেন। এটাকে এই কারণে আমি মনে করি, এটা কেউ উচ্ছ্বাসের সাথে বলে ফেললো, করে ফেললো, সেটা একটা জিনিস, কিন্তু যখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এগুলো নিয়মিতভাবে করে যান, যে কটা আমার চোখে এসছে, হয়তো খুঁজলে আরও কিছু এরকম পাওয়া যাবে, সেগুলো আমাদের একটু সিরিয়াসলি দেখা দরকার। নট অনলি দ্যাট, সম্প্রতি আমেরিকার ট্যারিফ নিয়ে যে 90 দিনের পজ জনাব ট্রাম্প দিয়েছেন চায়না বাদে, সেটার জন্য ইভেন স্বয়ং প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে এমন একটা স্ট্যাটাস দেওয়া হয়েছে যেটাকে কিছুটা মিসলিডিং বলা যেতে পারে, এবং সেটাও আবার বাংলাদেশের একটা মিডিয়াতে আসার পরে সেটা প্রেস সচিব সেটাকে শেয়ার করেছেন। শুধু সেটা না, তিনি আরও কিছু জিনিস শেয়ার করেছেন, আমি সেই কথাগুলো নিয়ে একটু আলাপটা করতে চাই। 5 বছর রাখার চেষ্টা অফিসিয়ালি আছে, আমরা এটা ধারণা করতে পারি। আমেরিকার ট্যারিফ নিয়ে যখন ট্রাম্প সিদ্ধান্ত জানালেন তখন চিফ অ্যাডভাইজারের ফেসবুক পেজ থেকে বলা হচ্ছে, থ্যাংক ইউ মিস্টার প্রেসিডেন্ট ফর রেসপন্ডিং পজিটিভলি টু আওয়ার রিকোয়েস্ট ফর 90-day pause on tariffs. We will continue to work with your administration in support of your trade agenda. চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূস। আমরা জানি আমাদের প্রধান উপদেষ্টা একটা চিঠি লিখেছিলেন এবং সেই চিঠির পরই এই ঘটনাটা
ঘটেছে। ফলে অ্যাপারেন্টলি মনে হতে পারে যে এটা তার রিকোয়েস্ট। আওয়ার বললে অবশ্য তিনি যে শুধু নিজকে বোঝাচ্ছেন তা নাও হতে পারে, এটা একটা ব্রডার শব্দ, কারণ সারা পৃথিবীতে বহু জায়গা থেকে এটা আপাতত স্থগিত করার আলাপ এসছে। এমনকি আমরা যারা খোঁজ খবর রাখি তারা জানি এটা আসলে কেন হয়েছে। কিন্তু শফিকুল আলম ডেইলি যুগান্তরের একটা হেডলাইন, ডক্টর ইউনূসের অনুরোধ রাখলেন ট্রাম্প, এই রকম একটা ফটোকার্ড করেছে, সেটা তিনি শেয়ার করেছেন। যুগান্তরে এই হেডলাইনটা কেন করেছে সেটা নিয়ে আলোচনা হতে পারে, তারা বুঝেছে নাকি না বুঝে করেছে নাকি মোটিভেটেডভাবে করেছে, সেটা তাদের ব্যাপার, একটা পত্রিকা এটা করেছে। কিন্তু প্রেস সচিব এই মিসলিডিং হেডলাইনটা শেয়ার করছেন, এতে মনে হচ্ছে ডক্টর ইউনূসের অনুরোধের কারণেই ট্রাম্প এটা করেছেন। আচ্ছা, এই কয়দিন আগেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সময় বাংলাদেশ, তখনও ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, বাংলাদেশকে নিয়ে কি স্ট্যাটাস দিয়েছিল তার এক্স হ্যান্ডেলে, এক্স অ্যাকাউন্টে, আমাদের কি মনে নেই? কি ঘটে গেল যে ট্রাম্প এখন ডক্টর ইউনূসের কথা শুনতে শুরু করেছেন? এগুলো না খুব ছেলে খেলা হয়, এগুলো খুব ছেলেমি হয়, রাষ্ট্র পরিচালনা ছেলে খেলা না। এটা আসলে কি হয়েছে, কেন হয়েছে আমরা খুব ভালো জানি। এগুলো যে কেউ খোঁজ নিলে সারা পৃথিবীতে এখন প্রতিটা পত্রিকা, প্রতিটা টিভি চ্যানেলে এই আলাপই হচ্ছে। তিনি কিভাবে এই মার্কেট ক্র্যাশ বা তার ইনার সার্কেল এলন মাস্কের মতো মানুষ তার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, এই ট্যারিফ প্রশ্নে, সেই কারণে সেই চাপের বশবর্তী হয়ে করেছেন, বা অনেকে তার সাথে আলোচনা করতে চাচ্ছেন, সেগুলো করবেন। এগুলো ডক্টর ইউনূস অনুরোধ করেছেন বলেই এটা করেছেন এবং এটা প্রেস সচিব শেয়ার করছেন। উদ্দেশ্য কি? আমি প্রায় বলছি ডক্টর ইউনূসের উপরে মিথ্যা ক্ষমতা, মিথ্যা দেবত্ব আরোপ করার চেষ্টা করা হচ্ছে। ডক্টর ইউনূস অসাধারণ বড় একজন মানুষ, উনি অনেক ক্ষেত্রেই খুব ভালো এফিসিয়েন্সি দেখিয়েছেন, অনেক ক্ষেত্রে ওনার খুব বাজে ব্যর্থতা আছে, নিজে স্বীকার করেছেন। যে কেউ নুরুল কবিরের সাথে ইন্টারভিউটা দেখে নিতে পারেন। এটা সরকার পছন্দ হয়তো করেনি, কারণ আমি বুঝতে পারি এরপর তিনি তার বক্তব্যের কন্টেন্টে বলছি শেখ হাসিনার মতো হয়ে উঠছেন। অনেকের খারাপ লাগতে পারে, বাট আমি এভাবেই বলতে পছন্দ করি। তার কন্টেন্ট, তার অ্যাটিটিউড, তার বাক্য, তার ভাষা, তার বডি ল্যাঙ্গুয়েজ, তা না, কন্টেন্টগুলো এরকম হয়ে উঠছে। তো এখন সব ক্ষেত্রে সাফল্য আরোপ করো, সেই চেষ্টা হচ্ছে। নট অনলি দ্যাট, যেন শফিকুল আলম ঈদের সময় একটা স্ট্যাটাস শেয়ার করেছেন, সেখানে লেখা আছে এরকম, নামাজের পর হাজারো মানুষ ডক্টর ইউনূসকে ঘিরে ধরেন। ইউনূস যখন মানুষের বাড়িতে হাত স্পর্শ করতে ব্যস্ত, মানুষ তখন স্যার 5 বছর ইউনূস সরকারকে বারবার দরকার বলে চিৎকার করতে থাকে। ঈদের দিন মানুষের এই বাঁধ ভাঙা ভালোবাসা চেয়ে সুন্দরী উপহার ডক্টর ইউনূসের জন্য আর কি হতে পারত? স্ট্যাটাসটাই মনে হচ্ছে যে আমি এমন কিছু অ্যাপিল করছি না, এটা ঘটেছে, এটা তিনি লিখেছেন, কিন্তু মিস্টার শফিকুল আলম এটা শেয়ার করছেন, সামনে আনছেন। এরপর আরেকটা স্ট্যাটাস তিনি এরপর শেয়ার করেছেন। একজন ধর্মীয় বক্তাকে আমরা চিনি, অনেক বিখ্যাত, নোয়াখালীর আঞ্চলিক ভাষায় তিনি ওয়াজ করেন। তো সেখানে একজনের স্ট্যাটাস শেয়ার করেন, স্ট্যাটাস লেখা আছে, চিৎকার দিক, আল্লাহ ডক্টর ইউনূস সাহেবরে জীবদ্দশায় বাংলার জমিনে নির্বাচন দিও না, এই নিয়ামত তুমি ছিনাই নিও না আল্লাহ। আমি শুনেছি ওখানে বারবার এই কথাটা তিনি খুবই উচ্চস্বরে প্রার্থনা করছেন এবং সবাইকে প্রার্থনা করতে বলছেন। জনাব শফিকুল আলম এটা শেয়ার করেছেন, যদিও একটু ভদ্রতা করে লিখেছেন, নো, দ্য ইন্টারিম গভর্নমেন্ট উইল হোল্ড ইলেকশনস বিটুইন ডিসেম্বর দিস ইয়ার অ্যান্ড জুন নেক্সট ইয়ার। প্রশ্ন হচ্ছে, এটা আপনাকে শেয়ার করতে হবে কেন? এটা ইনিশিয়াল দিয়েছেন, আপনি জানেন আপনি একটা সরকারি চাকরি করেন এবং খুব গুরুত্বপূর্ণ চাকরি এটা হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব, যিনি প্রধান উপদেষ্টার মুখপাত্র হিসেবে কাজ করেন। ব্যাপারটা এইরকম, যদিও অনেক ক্ষেত্রে তার রোল এই সরকারের একজন অ্যাক্টিভিস্টের মতোই মনে হয়, হতেই পারে তিনি সরকারের অংশ, কিন্তু তিনি এটাও শেয়ার করছেন কেন তিনি এই 5 বছর থাকার আলাপ, কখনো এই হুজুর তো বলছে কখনোই নির্বাচন দরকার নেই। আমাদের হয়তো সামনে এসছে কিছুদিন আগে জনাব সালমান মুক্তাদির, বিখ্যাত মানুষ, আমি দেখেছিলাম একবার নাগরিক কমিটির সাথে ছিলেন, তিনি এখন নাগরিক পার্টিতে আছেন কিনা জানি না, তিনি বলেছেন বাংলাদেশে আইন করে রীতিমতো নির্বাচনকে বাতিল করে দেওয়া, হয়তো খুব হালকা ঢঙ্গে বা স্যাটারিকলি বলেছেন, কিন্তু বলেছেন। সো এই আলাপটা আসছে, ওটা মিস্টার শফিকুল আলম শেয়ার করেননি, তিনি এটা জানি না, অবশ্যই আমার চোখে পড়েননি, ওনার চোখে পড়লে উনি ওটাও শেয়ার করে একটা ইনিশিয়াল দিয়ে শেয়ার করে দিতে পারেন। তো যে কথাটা বলছিলাম, জানাব শফিকুল আলম যখন এই জিনিসটা করেন তখন এটা আসলে আর ঠিক হাসি ঠাট্টা বা ছেলে খেলার পর্যায়ে থাকে বলে আমি মনে করি না। সব কিছু কনটেক্সট নিয়ে দেখতে হবে, একটা কনটেক্সটের চেষ্টা আছে, এবং কেউ জাস্ট এটাকে হাস্যকর ফান হিসেবে যাতে না দেখাই। কেউ বলেন বাংলাদেশে তো অনেকেই খেলাফত চায়, হ্যাঁ খেলাফত চায়, এবং আমরা সেটাকে প্রটেস্ট করি, আমরা সেটাকে কন্টেস্ট করি, আমরা সেটা হতে দিতে চাই না। ঠিক একইভাবে ডক্টর ইউনূসের সরকার 5 বছর থাকবে এভাবে, এটা চাই না, এটাকেও আমরা কন্টেস্ট করব, প্রতিবাদ করব। গণতন্ত্র মানে হচ্ছে জনগণের সম্মতি নিয়ে দেশ শাসন করা, সম্মতি নিয়ে আসুক। এত ভালো যদি হয় সবাই সম্মতির পরীক্ষা যেতে পারে, দল তো তৈরি হয়েছেই, সবাই যেতে পারে, এ ভালো করেছে, ও সেই করে ফেলেছে, সবাই গিয়ে ওই দলে যোগ দিক, নির্বাচিত হোক, দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসুক। শুরু করেছিলাম জনাব নুরুল কবিরকে দিয়ে। এই সরকার আর কি সাফল্য দেখাচ্ছে, যাদের কিছুটা বয়স হয়েছে তারা জানেন 1/11 সরকারের ক্রেজ কি ছিল। সারা দেশ হুমড়ি খেয়ে পড়েছিল 1/11 সরকারের ওপরে, তারা সারা দেশকে সোনায় বাঁধিয়ে দেবেন, সে যে দুর্নীতিবাজ একে থেকে ধরে, তারা শুরুতেই রাজনৈতিক দলের লোকজন, ব্যবসায়ী, জেনুইনলি নানান রকম করার ব্যবসায়ীকে ধরেছিল, নানান রকম চাপ দিচ্ছিল, নানান কিছু করছিল। মানুষ
অকল্পনীয় ওভারওয়েলমিং সমর্থন দেখাচ্ছিল ১/১১ সরকারকে। আমি তখন দেখতাম জনাব নুরুল কবির টিভিতে এসে ১/১১ সরকারের তীব্র সমালোচনা করতেন, তীব্র বিরোধিতা করতেন, এবং আমি তখন আমার আশপাশের মানুষদের নুরুল কবিরের ওপরে চরম বিরক্তি দেখতাম যে এই লোক কেন এত চমৎকার একটা সরকারের বিরুদ্ধে দাঁড়ায়। বারবার কথা বলতে দেখেছি আমি, অনেক মানুষ, আমার পরিচিত মানুষদের মধ্যে এটা একটা কমন আলোচনা ছিল, এবং একটা পর্যায়ে বোধ করি চ্যানেলগুলোকে চাপ দিয়ে জনাব নুরুল কবিরকে আর টকশোতে আনা যায়নি, বা খুব রেয়ারলি তাকে আনা হতো, বন্ধ করে দেওয়া হয়েছিল অলমোস্ট। ওনার অবশ্য ব্যক্তিগত সব কিছু হয়তো এতটাই পরিচ্ছন্ন যে ১/১১ তাকে বিপদে ফেলতে পারেনি, ফলে চ্যানেলকে চাপ দিয়ে হয়তো সেটা করা হয়েছিল। কিন্তু যে কথা বলছিলাম, নুরুল কবির সে স্বর্গ থেকে নেমে আসা দেবদূত ১/১১ সরকারের বিরুদ্ধে প্রথম দিন থেকে কথা বলেছেন, খুব টাফ ভাষায় কথা বলেছেন। সময়ের পরিক্রমা বলে যারা নুরুল কবির ঠিক ছিলেন, যারা নুরুল কবিরকে পছন্দ তখন করেননি, তারা ভুল ছিলেন, তারা ভুল ছিলেন। অনির্বাচিত কোনো সরকার কখনো কোনোভাবেই আমরা গ্রহণ করি না, কারণ সেটা দিনের শেষে জনগণের কল্যাণ বয়ে আনে না। আর শর্ট টাইমে 1 মাস 2 মাসে এটা করেছে, এখানে একটা সাফল্য পাওয়া গেছে, সেখানে একটা সাফল্য পাওয়া গেছে, এগুলো দেখিয়ে কোনো সরকারকে ক্ষমতায় থাকার ন্যারেটিভ তৈরি করা, এবং ন্যারেটিভটা এই যে পরে নির্বাচিত সরকার আসলে সেটা খারাপ কিছু হবে, যদি হয় এটা আমাদের কপালে আছে, এটাই নিতে হবে। ইয়াস, নির্বাচন মানে এই, গণতন্ত্র মানে এই। আর যদি গণতন্ত্র না চাই তাহলে আসলে কেউ বলে ফেলা উচিত যে গণতন্ত্র দরকার নেই। আমি বহুবার আওয়ামী লীগের লোকজনকে বলতাম, আপনাদের বাপ শেখ মুজিব তো একদলীয় শাসন কায়েম করছিল, আপনারা একদলীয় শাসন আবার নতুন করে আপনাদের সংবিধান সংশোধন করার মতো ক্ষমতা আছে, সব করে ফেলেন। চায়না তো চায় নাই, ভিয়েতনামের মতো দেশও যারা আমাদের পরে স্বাধীন হয়ে এবং 20-25 বছর বিরাট শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে ম্যাসাকার ধ্বংসপ্রাপ্ত হয়ে আমাদের চেয়ে ফার বেটার আছে ইন মেনি ইন্ডিকেটরস। তো তাহলে আপনারা তাই করেন। গণতন্ত্র বলবো আর নির্বাচন আসবে, নির্বাচন হলে কি হবে সেটার কারণে নির্বাচন দিতে চাইবো না, এগুলো ইত্রামি, সোজা সাপটা, এগুলো ইত্রামি। কোনো দল ক্ষমতায় আসলে কি করবে, আগে কি করেছিল, এগুলো নির্বাচনী মাঠের রাজনীতির বিষয় হবে। কোন দল, বিএনপি এখন ক্ষমতায় আসার আগেই নানা রকম অনিয়ম দুর্নীতিতে জড়িয়েছে, সেগুলো নির্বাচনী মাঠে আলোচনায় আসবে, চলবে, এগুলো নিয়েই নির্বাচন হবে, এগুলো নিয়েই মানুষকে ভয় দেখানোর চেষ্টা করতে হবে যে ওকে ভোট দিও না, ফাইন, কিন্তু এগুলো করবে তাই নির্বাচন দেওয়া যাবে না, এটা গণতান্ত্রিক ব্যবস্থায় হতে পারে না, কখনো হতে পারে না, কোনোভাবে হতে পারে না, কখনো না। আওয়ামী লীগ ঠিক এই কাজটা করতো। ম্যানুফ্যাকচারিং কনসেন্টে চমস্কিরা দেখিয়েছেন একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে কখনো আমরা যখন কনসেন্ট ম্যানুফ্যাকচার করার মধ্যে খুব কতগুলো কমন জিনিস থাকে, একদম আওয়ামী লীগের তত্ত্বে এই সরকারও হাঁটছে, বা সরকারকে এভাবে বলা ঠিক, এই সরকারকে ক্ষমতা যারা রাখতে চায় সরকারের একটা অংশ, সেটা হচ্ছে ভয় দেখানো। ম্যানুফ্যাকচারিং কনসেন্টের মধ্যে আছে এটা, আপনি ভয় দেখাবেন। হিটলার থেকে শুরু করে আজ পর্যন্ত সবাই করেছে। হিটলার কমিউনিস্টদের ভয় দেখাতো, ওরা এই করে ফেলবে, ইহুদিদের ভয় দেখাতো, ঠিক একইভাবে শেখ হাসিনা জঙ্গিবাদের ভয় দেখিয়ে অবৈধভাবে ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করেছে নির্বাচনে। আমি খারাপ আছি, আমি নির্বাচন করি না, আমি করাপ্ট, কিন্তু দেখো আমি যদি ক্ষমতায় না থাকি তাহলে কিন্তু এই হবে। এটা যে শুধুমাত্র গ্লোবাল মার্কেট খেয়েছে তা না, বাংলাদেশের প্রচুর এডুকেটেড মিডল ক্লাস তারা এই ন্যারেটিভটাকে কিনেছিল, দে বট ইট। ঠিক একইভাবে এখন নির্বাচন হলে বিএনপি যদি ক্ষমতায় আসে, দেখো দেশকে কি করে ফেলবে, সুতরাং নির্বাচন দরকার নেই, এই সরকার চলতে থাকুক। একই তত্ত্ব, একই রকম, খুব খারাপ শোনায়, এটা হাসিনাগিরি। ডোন্ট ডু দিস প্লিজ। বাংলাদেশ গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। সমস্যা থাকবে, গণতান্ত্রিক ব্যবস্থা কোনো ফুল প্রুফ কিছু না, জেনারেশনস আফটার জেনারেশনস গণতান্ত্রিক ব্যবস্থার জন্য লড়াই করতে হয়। বহুদিন বলেছে, আমেরিকার মতো দেশে আজকে গণতন্ত্রের জন্য লড়াই করতে হচ্ছে জনগণের। ট্রাম্প 3য় নির্বাচন করার আলাপ তুলছেন, যেটা সংবিধানে নেই। যদি তিনি করতে চান কি হবে, আমেরিকায় যে কেউ খুঁজে দেখবেন এই মুহূর্তে এই আলাপ হচ্ছে, সুপ্রিম কোর্টের দেওয়া আদেশ যদি ট্রাম্প না মানেন তাহলে কি করার আছে। ট্রাম্প অনেক ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশও এবার মানবেন না, এই আলামত দেখা যাচ্ছে। এই ফাইট আমেরিকাতে ফিরে এসছে, ইউরোপের বিভিন্ন দেশে আছে, অনেক দেশে একেবারে এক্সট্রিম রাইটিস্টরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে এই গণতন্ত্র ধ্বংস করছে। ফাইট আছে, সো ফাইট করতে হয়, এটা একটা ক্রমাগত ফাইট। আবার কেউ বলছেন নির্বাচনের আগে সব সংস্কার করে লিখে দিয়ে, কনস্টিটিউশন এবং আইনে লিখে দিয়ে আমরা সব ঠিকঠাক করে নির্বাচনে গেলে দেশ সুরসুর করে সুন্দর মতো গণতান্ত্রিকভাবে চলতে থাকবে। হাস্যকর, একেবারেই হাস্যকর কথাবার্তা। এটা নিয়ে দীর্ঘ সময় লিখেছি, বলেছি, অনেকের সাথে ডিবেটও করেছি। আমি বলছি না সংবিধান বা আইনের সংস্কার লাগবে না, লাগবে, কিন্তু এটা করে গেলে পরবর্তীতে কেউ আর কোনো কিছু করতে পারবে না, এই চিন্তা যারা করেন খুবই নোভিস লেভেলের চিন্তা তারা করছেন। সুতরাং কিছু সংস্কার যদি একমত হই, ইভেন বড় সংস্কারও খুব দ্রুত করে ফেলা সম্ভব, এবং নির্বাচন কোনোভাবেই আসলে এই বছরের চাইতে পেছনে যাওয়া উচিত না। আমরা অনেক প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।